এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7 প্রেস কনফারেন্সে আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত সবাইকে আমি আমার কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তবে প্রথমেই আমি সবাইকে অনুরোধ করব যে চলমান এই যে দুর্যোগ, এতে যে নিহত যারা হয়েছেন তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি এবং তাদের স্বর্গগত আত্মার সদ্গতির জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। তো 19 আগস্ট থেকে 22 আগস্ট পর্যন্ত আমাদের রাজ্যের সমস্ত জেলায় 8টি জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। তার সঙ্গে ভূমিধস বা অন্যান্য বিপর্যয়েরও আমরা সম্মুখীন হয়েছি। জনজীবন একদম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় 17 লক্ষ লোক এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মানুষের প্রাণহানি থেকে শুরু করে কৃষির জমি প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এখনো অনেক চাষের জমি জলের তলায় আছে। তো এই ব্যাপারে যে জমি এখনো জলমগ্ন হয়ে আছে সেগুলি 3-4 দিন জলের নিচে থাকায় এখানে যে শস্য ছিল তা সম্পূর্ণ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো জলমগ্ন আছে কিছু কিছু জায়গা। তো এখানে এবং নতুন করে জলপ্লাবিত হচ্ছে। আমি নিজেই প্রত্যক্ষদর্শী হিসাবে আমি দেখে এসেছি সিপাহীজলা ডিস্ট্রিক্টে নলছড় ইত্যাদি এলাকায় ব্যাকফ্লোর মতো হচ্ছে। নীরমহলের আশেপাশের যে জমি বা তার থেকেও একটু দূরের যে জমি সেগুলিতে এই রুদ্রসাগরের জল ব্যাকফ্লো হয়ে পৌঁছে যাচ্ছে এখন। তো এটা এখনো জলমগ্ন হয়ে আছে। এটা একটা ম্যাটার অফ কনসার্ন। আর এই আকস্মিক বন্যার কারণে কৃষকদের ফসল, বিশেষ করে আউশ যেটা ওরা হারভেস্ট করতে পারেনি, এবং আমন ধান যেটা এবার প্রচুর পরিমাণে লাগানো হয়েছিল, এবং শাকসবজি, সেটার প্রচুর ক্ষতি হয়েছে। রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক এবং কর্মচারীগণ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করার উদ্যোগ নিয়েছে। তো আমরা বৃষ্টিপাতের পরিমাণে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারি যে 22 আগস্ট 2024 থেকে যে বৃষ্টি হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, এর মধ্যে আমি শুধু বলবো ডিস্ট্রিক্ট ওয়াইজ, মানে যেটা বৃষ্টিটা হয়েছে 22 আগস্ট থেকে আজ পর্যন্ত, 22 আগস্ট পর্যন্ত, মানে 1 আগস্ট থেকে 22 আগস্ট পর্যন্ত, এবং 20 এবং 22 আগস্টে কত হয়েছে। তো প্রথমটা হচ্ছে স্বাভাবিক বৃষ্টিপাত উত্তর ত্রিপুরাতে 270.5 মিলিমিটার। আর আগস্ট মাসে 22 তারিখ পর্যন্ত 459.7 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা 70% বেশি স্বাভাবিকের চেয়ে। এবং 3 দিনে 20 থেকে 22 আগস্ট ধর্মনগরে, মানে যেটা বৃষ্টি যেখানে মাপা হয়, এখানে 267.4 মিলিমিটার বৃষ্টি মাপা হয়েছে। ঊনকোটি ডিস্ট্রিক্টে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ছিল 229.4 মিলিমিটার, কিন্তু এবারে আগস্ট মাসে 22 আগস্ট পর্যন্ত 460.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে 101% বেশি। কৈলাসহরে 3 দিনে যে বৃষ্টিপাত মাপা হয়েছে 20 থেকে 22, সেটার পরিমাণ হচ্ছে 267.4 মিলিমিটার। ধলাই জেলাতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ থাকে 188.9 মিলিমিটার। প্রাপ্ত বৃষ্টিপাত যেটা আগস্ট মাসে হয়েছে এটা 599.7 মিলিমিটার, এটা স্বাভাবিকের চেয়ে 217% বেশি। এবং গন্ডাছড়ায় যেখানে রেইন গেজ আছে, এখানে মাপা হয়েছে 400 মিলিমিটার, 400.9 মিলিমিটার। খোয়াই ডিস্ট্রিক্টে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 212.8 মিলিমিটার। আর আগস্ট মাসে 22 আগস্ট পর্যন্ত হয়েছে 645.5 মিলিমিটার বৃষ্টি, যেটা 203% স্বাভাবিকের চেয়ে বেশি। তেলিয়ামোড়াতে যেখানে
বৃষ্টি মাপা হয়, রেন গেজে মাপা হয়েছে 561.5 মিলিমিটার। পশ্চিম ত্রিপুরাতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 201.6 মিলিমিটার অগাস্ট মাসে। আর 22শে অগাস্ট পর্যন্ত আমাদের এখানে এই বছর যে বৃষ্টিটা আমরা পেলাম 632.7 মিলিমিটার, এটা 214% বেশি স্বাভাবিকের চেয়ে। আগরতলায় রেন গেজ, যেটা ম্যাট ডিপার্টমেন্ট দিয়ে থাকে, সেটা আমাদের মাপা হয়েছে 489.5 মিলিমিটার, এটা শুধু 3 দিনে। আর সিপাহীজলাতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 223.7, আমি শুধু অগাস্ট মাসের কথা বলছি। আর প্রাপ্ত বৃষ্টি যেটা 22শে অগাস্ট পর্যন্ত, সেটা হচ্ছে 563.9 মিলিমিটার, স্বাভাবিকের চেয়ে 152% বেশি। সোনামুড়াতে মাপা হয়েছে 396.8 মিলিমিটার। গোমতী ডিস্ট্রিক্টে 205.7 মিলিমিটার স্বাভাবিক বৃষ্টির পরিমাণ। আর অগাস্ট মাসে যে বৃষ্টি হয়েছে সেটা 751.7 মিলিমিটার, 265% বেশি স্বাভাবিকের চেয়ে। কাকরাবনে রেন গেজে মাপা হয়েছে 498 মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ। দক্ষিণ ত্রিপুরায়, সেটা সবচেয়ে বেশি ত্রিপুরার মধ্যে, স্বাভাবিক বৃষ্টির পরিমাণ এমনিতেও বেশি হয় 264.8, কিন্তু অগাস্ট মাসে 22শে অগাস্ট পর্যন্ত সেখানে বৃষ্টি হয়েছে 1288.9 মিলিমিটার, এবং স্বাভাবিকের চেয়ে সেই বৃষ্টির পরিমাণ হচ্ছে 387% বেশি। একমাত্র বগাফাতে 3 দিনে বৃষ্টি হয়েছে 944.2 মিলিমিটার, সেটা প্রায় রাজস্থানের কিছু কিছু অঞ্চলে শুধু 8 সেন্টিমিটার বৃষ্টি হয়, 9 সেন্টিমিটার বৃষ্টি হয় বছরে। প্রায় 10 বছরে যে বৃষ্টি হয় সেই বৃষ্টি 3 দিনে হয়েছে সাউথ ত্রিপুরায় বগাফাতে। তো বিভিন্ন এলাকায় আমাদের যে কৃষি এবং উদ্যান এবং ভূমি সংরক্ষণ বিভাগের অফিসাররা আছেন, ওনারা পরিদর্শনের পরে যে ছবি আমাদের কাছে এসছে, তাতে দেখা গেছে বিভিন্ন ধরনের ড্যামেজ সেখানে হয়েছে। এর মধ্যে কিছু আছে বৃষ্টির জলের সঙ্গে বয়ে আসা পলি মাটি, বালি এবং নুড়ি পাথর, সেগুলি জমে গেছে জমিতে, এবং জমি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে জলের তোড়ে জমির চারদিকের আল সেটা ভেঙে গেছে, এবং ভেতরে আমরা ইংরেজিতে যেটাকে বলি গালি, সেটা ফরমেশন হয়েছে, গভীর নালার মতো সৃষ্টি হয়ে গেছে। তো এই চাষ করা একেবারেই অসম্ভব। 397টি সরকারি কৃষি বীজাগার আছে, এগুলি আমরা ভিজিট করার পরে দেখলাম এতে অনেক রাসায়নিক এবং জৈব সারের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সেচের মেশিনগুলি যেখানে রাখা হয় আমাদের বিভিন্ন কাস্টমার হায়ারিং সেন্টারগুলিতে, সেগুলি জলমগ্ন হয়ে পড়েছে, এবং তাতে কৃষি যন্ত্রপাতিরও ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে আমরা রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক এবং কর্মচারীগণ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে গ্রাম, ব্লক এবং জেলা স্তরে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ, ফসলের ক্ষতির শতাংশের হিসাবে নিরূপণ করার কাজ করে চলছে। এর জন্য রাজ্য স্তর থেকে প্রতিটি কৃষি মহকুমা ভিত্তিক নোডাল অফিসার এবং জেলা স্তরে প্রভারী অফিসার নিয়োগ করা হয়েছে, যাতে তাদের মাধ্যমে দ্রুত ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে রাজ্যের রাজস্ব দপ্তরে ক্ষতির বিস্তৃত বিবরণ দ্রুততার সঙ্গে জমা করা যায়, এবং এসডিআরএফ এবং এনডিআরএফ থেকে নীতি নির্দেশিকা অনুসারে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করা যায়। গতকাল অবধি ক্ষয়ক্ষতির যে পরিমাণ, মানে আজকে 24 তারিখ পর্যন্ত যে প্রাথমিক তথ্য পাওয়া গেছে, তাতে ধান এবং শাকসবজি মিলিয়ে মোট 89,557.59 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা এর আগে আমাদের মাননীয় মন্ত্রী যে ফিগার দিয়েছিলেন এর থেকেও বেশি। এটা নিরূপণ চলছে, এখনো কিছু জলমগ্ন আছে, এখানে সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি, এটা আরো চলতে থাকবে কয়েকদিন। আনুমানিক মোট 3,89,793.75 মেট্রিক টন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মূল্য 1,017,91,00,000 টাকা। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মোট সংখ্যা 1,95,984 জন। তো ধান চাষিদের জন্য আমি আলাদা করে দিয়েছি ডিস্ট্রিক্ট ওয়াইজ, এটার কপি আপনারা পেয়ে যাবেন। আমি শুধু মোট 3,37,285 মেট্রিক টন উৎপাদনের ক্ষতি হয়েছে, মানে এটা প্রায় 83,991 হেক্টর এলাকাতে, এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা হচ্ছে 1,61,150। ডিস্ট্রিক্ট ওয়াইজ হিসাব আমরা দিয়েছি। এবং হর্টিকালচার ফার্মার্স যারা আছে তাদের ক্ষেত্রে
হেক্টরে যে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ হচ্ছে 5,566.59 হেক্টর, এবং কৃষকের সংখ্যা হচ্ছে যারা এফেক্টেড ফার্মার 34,834। তা আমরা এখন কি স্টেপ নিচ্ছি এটা আমরা দিয়েছি। প্রথম আমরা আগে বলেছি যে ক্ষয়ক্ষতি দ্রুত নির্ধারণের জন্য রাজ্য স্তরের দপ্তরের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা কমিটি গঠন করা হয়েছে, এবং ক্ষয়ক্ষতি পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের চূড়ান্ত তালিকা দ্রুত নিরূপণ করে ক্ষতিপূরণ এর জন্য রাজ্যের রাজস্ব দপ্তরে পাঠানো ব্যবস্থার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য রোগ পোকার আক্রমণ, যদি আমাদের শস্য দাঁড়িয়েও যায় কোনো কোনো ক্ষেত্রে যেখানে পার্টলি ড্যামেজ হয়েছে, সেখানে রোগ পোকার আক্রমণ আক্রমণ হতে পারে। এর মধ্যে হিসপা, এই কীটের আক্রমণ হওয়ার পরিমাণ এটা আমরা বেশি লক্ষ্য করি। তো সেই জন্য রোগ পোকার হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য আগাম আমরা কীটনাশক প্রয়োগের জন্য প্রয়োজনীয় ভিত্তিক আমরা পরামর্শ দিচ্ছি কৃষকদের। এবং বীজতলায় অবশিষ্ট ধানের চারা দিয়ে যেখানে যেখানে আমরা বাঁচাতে পেরেছি বীজতলা, তো সেখানে নতুনভাবে রোপণ করার জন্য কৃষকদের সাহায্য করা হচ্ছে। ইচ্ছুক কৃষকদের স্বল্প মেয়াদী উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বীজ সরবরাহ ব্যবস্থা করা হয়েছে। লাকিলি আমাদের কাছে কিছু শর্ট ডিউরেশন ভ্যারাইটির বীজ ছিল, আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করছি। এবং এছাড়াও ন্যাশনাল সিড কর্পোরেশনের কাছে আমরা সাহায্য চেয়েছি যাতে আমাদের কাছে বীজ দেওয়া হয় অতি দ্রুত। প্রাক শীতকালীন সবজি, যেটা সবজির শর্টেজ হতে পারে, এটা আমরা জেনেছেন। তো এটা যাতে আমরা মাস 2-এর মধ্যে সমাধান করতে পারি, তার জন্য প্রাক শীতকালীন সবজি বীজের দ্রুত যোগানের ব্যবস্থা করছি আমরা। আমাদের কাছে যেটা আছে এটা, এবং বাইরে থেকেও আনার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত পান বরজগুলি আমরা পুনর্নির্মাণ করার পরিকল্পনা নিয়েছি। রবি খন্দের স্বল্প মেয়াদী জাতের শর্ট ডিউরেশন ভ্যারাইটির গম, পালসেস এন্ড অয়েল সিডস আমরা দ্রুত সরবরাহের ব্যবস্থা করছি। ক্ষতিগ্রস্ত জমি থেকে বৃষ্টির জলের সঙ্গে বয়ে আসা পলিমাটি, বালি এবং নুড়ি পাথর ইত্যাদি সরানোর জন্য জেলা প্রশাসনের সাহায্য নেওয়া হবে। সম্ভবত MGNREGA স্কিম বা অন্য কোনো স্কিম যার মাধ্যমে এই রেস্টোরেশন করা যায়, সেই অ্যাকশন প্ল্যান আমরা নিচ্ছি। রবি খন্ডে চাষের জন্য প্রয়োজনীয় রাসায়নিক এবং জৈব সারের যোগান সুনিশ্চিত করা হচ্ছে। দ্রুত বন্যার জল কৃষি জমি থেকে কিভাবে ড্রেন আউট করা যায় তার জন্য আমরা অ্যাডভাইস দিচ্ছি। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর সর্বতোভাবে আমাদের অন্নদাতা কৃষকদের পাশে থাকবে। এটা আমি নিশ্চিত করতে চাই আজকে সবার সামনে। এবং রাজ্যের সমস্ত কৃষকদের নিকটবর্তী কৃষি অফিস, উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণের অফিস বা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে শেষ করার আগে আমি যারা রেস্কিউ এবং রিলিফ ওয়ার্কার, NDRF এর, SDRF এর, আমাদের TSR ফোর্স, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, অন্যান্য ডিপার্টমেন্টের যারা কাজ করেছেন, নিরন্তর রেলেন্টলেসলি সার্ভিস দিয়ে গেছেন রাজ্যের জনসাধারণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা এখনো চালু আছে দক্ষিণ গোমতী ডিস্ট্রিক্টে, দক্ষিণ ত্রিপুরাতে। তো আমি আশা করব আমরা এই বিপর্যয় কাটিয়ে ওঠে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো এবং রাজ্য উন্নয়নের পথে আবার ঘুরে দাঁড়াবে। ধন্যবাদ। হ্যাঁ, এটা গতকালকে পর্যন্ত আমরা পত্রিকার মাধ্যমে, মেসেজের মাধ্যমে দিই না, এটা অ্যাডভাইজারিটা। আমাদের একটা কমিটি আছে একটা তো SDRF থেকে আছে। এটা বাদে আমি মনে করি যে PMF এর যারা সাবস্ক্রাইবার আছে, খুব বেশি না সংখ্যাটা, এবার একটু কম আছে, কারণ এনরোলমেন্টটা কম হয়েছে। তো তারা যেটা পাবে সুবিধা PMF এটা তো পাবি। এছাড়া বাকিটা SDRF দিয়ে কভার করা হবে। SDRF জাস্ট একটা অ্যামাউন্ট একটা দেবে, অ্যাজ পার গাইডলাইন্স। আমাদের দিক থেকে আমরা এখনো ক্যাশের কথা চিন্তা করিনি, আমরা কাইন্ডলি দেওয়ার ব্যবস্থা করছি। যত রকম মিনি কিট, এর মধ্যে বীজ থাকবে, রাসায়নিক থাকবে, সার থাকবে, আর অন্যান্য জিনিস থাকবে। এখন আমাদের ফোকাসটা হচ্ছে যে আমরা কিভাবে এই শর্টেজটাকে ম্যানেজ করব।
এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটা বিশাল ক্ষতি, আনপ্রেসিডেন্টেড লস। এটা ম্যানেজ করাটা কঠিন, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের ডিপার্টমেন্টের সামনে। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আগাম সতর্কতা দিয়েছি, কিন্তু যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যে ন্যাচারের আর কি, এটা ডেলিউজ, এই ধরনের আনপ্রেসিডেন্ট আমার মনে না আমার জীবিতকালে, আই এম মোর দেন 60 ইয়ার্স ওল্ড, তো 60 বছরের জীবনে আমি দেখিনি এত বৃষ্টি। তো এটাকে কন্টেইন করা উইথ অ্যাডভাইজারি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং। এটা তো আমাদের যে মেসেজ আছে না, এটা সবসময় যায়, আমাদের এখানে আইসিআর যে ডিপার্টমেন্ট আছে ওখান থেকে একটা ফোরকাস্ট করে, তারপরে একটা অ্যাডভাইজারি দেওয়া হয়। অ্যাডভাইজারিটা এগ্রো অ্যাডভাইজারি বুলেটিন বলে দিন। বুলেটিনটা যখন জিজ্ঞেস করা হলো, তারা তখন সাংবাদিকরা পিডিএফ পাঠাইছে, সাংবাদিক বুঝেন এবং ওই পিডিএফের মধ্যে লেখা রয়েছে 22 তারিখ রাজ্যের ঘটনা 19 তারিখ। ঠিক আছে, এবার আমার সরাসরি প্রশ্ন, এই ঘটনা আপনার ভাষায় অভূতপূর্ব ঘটনা, এটা সাধারণ না বা এটা আপনারা কিভাবে আশা করতে পারেন? এবার প্রশ্ন হচ্ছে, যদি আইএফএ যদি 10 থেকে 12 দিন আগে জানাইতে পারে, আপনাদের কৃষি দপ্তরের মাধ্যমে পত্রিকা বিজ্ঞাপন দেওয়া, মন্ত্রীর ফেসবুকে মেসেজ দেওয়া, এগুলো আমরা পেয়েছি, আমরা সংবাদ মাধ্যম প্রতিনিধি দেখি। এবার যদি কৃষকরা জানতো, কৃষকরা ঘরে যে বীজগুলো মজুত করে, এবং আমি একটা স্পেসিফিক হতে পারি, মেলাঘর বিশেষ করে গুণমুখীর যত সব কৃষি জমি আসতে পারে, তাদের বাড়ি ঘরে বীজ কাটছে, যখন দৌড়া বাঁচতে রাখতে পারে, তারা মধ্যরাতে নিজের জীবন বাঁচাইতে ওই বীজ সব ধরে রাখতে পারে, এগুলো তো তারাও জানছে, এবং তাদের তো অনেক বেশি। এবং সাধারণত মন্ত্রী মেসেজটা আপনাদের দপ্তরের কথা আছে, বা তারা প্রেস রিলিজের মাধ্যমে আইসিএ দেবেন, আইসিএ ঠিক আছে, আমরা 22 তারিখে আইসিএ যে কথা বলেছিল মোবাইলেও চলে যায়। এটা তো ফার্মারদের নিজস্ব যে সিদ্ধান্ত, এটা তো রেগুলারলি দেওয়া হয়, এরকম কিছু চলছে রেগুলারলি বেসিস দেওয়া হয়। আমরা তো দিছি আপনাদের কাছে, যেটা আমাদের কাছে আছে এটা আমরা দিছি, যে অ্যাডভাইজারি ছিল এটা আমরা দিছি। এটা এগ্রিকালচার থেকে কিছু বলতে চান এটার ব্যাপারে? না, আমরা এই দুর্যোগের ব্যাপারে আমরা প্রপারলি, এটা তো ইয়েতে দেওয়া হয়, মোবাইলে দেওয়া হয়, ফার্মার্সের মোবাইলে দেওয়া হয়। এটা ফার্মার্স মোবাইল নাম্বার আমাদের কাছে আছে, ফার্মার্স ক্লাব যারা যারা আছে সব কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে, কেবিকে ফার্মার্স ক্লাব, কোনটাতে? ডিজিটাল ম্যানেজমেন্ট থেকেও যায় এটা। আমাদের যেটা হচ্ছে এটা এগ্রি অ্যাডভাইজারি, ম্যাট ডিপার্টমেন্টের যেটা, এটা তো অ্যাকচুয়ালি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি থেকে করে, আমরা এগ্রো অ্যাডভাইজারিটা দিই। মানে কি অ্যাকশন নিতে হবে যদি এরকম বৃষ্টি হয়, বেশি বৃষ্টি হয়, তাহলে কি অ্যাকশন নিতে হবে, এটা একদম আইসিআর থেকে নির্দিষ্টভাবে বলা থাকে। ইয়েস, বলছি আমি যে আমরা শর্ট ডিউরেশন ভ্যারাইটি বীজ দেওয়ার ব্যবস্থা করছি, সঙ্গে রাসায়নিক যেগুলি আছে এখন, যে বেঁচে আছে সেগুলি, ক্রপগুলি এখনো আছে, সেগুলির জন্য আমরা রাসায়নিক এবং পেস্টিসাইডস দেওয়ার ব্যবস্থা করছি, যাতে সেগুলিতে রোগ পোকার আক্রমণ না হয়, আক্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা একটা। 2 নম্বর হচ্ছে যে নেক্সট যে সিজন, রবি সিজন বা শীতের সিজনের জন্য যে বীজের দরকার, বিশেষ করে হুইট, পালসেস
এবং অয়েল সিডস এগুলির ব্যবস্থা করছি। আর ধান যেটা এটা বড়তেই হবে। আমন ধান এখন কিছু ফার্মাররা চাইছে করবে, মানে কিছুটা ফ্রাস্ট্রেটেড আর কি। যারা করবে তাদের জন্য আমরা বীজ দেবো সবাইকে, আর যারা করবে না নেক্সট বড় সিজনে করবে তাদের জন্য আমরা বীজের ব্যবস্থা করবো। শর্টেজ কাভার আপ করার জন্য আমরা তো বাইরে থেকেও বীজ আনছি, বীজের তো দেখতে হবে আমাদের, আর কিছু তো সবার কাছেই মজুদ থাকে, এই না যে 3-4 মাসের ফুড গ্রেনস আমাদের রাজ্যে মজুদ আছে এমনি। তো এটা তো বিভিন্ন ব্যবসায়ীদের কাছে আছে, ফুড ডিপার্টমেন্টে আছে, এফসিআর গোডাউনে আছে, এগুলো তো থাকেই। আর আমরা তো প্রোডাকশন নিয়ে কনসার্ন, তো প্রোডাকশনটা যাতে হয়, তো এখানে আমার মনে হয় না 50%-এর মধ্যে 25%-এর মতো বেঁচে থাকতে পারে, 75%-এর মতো ক্রপ নষ্ট হয়ে যাবে। আমরা আশা করব বিভিন্ন রকম প্র্যাকটিসের মাধ্যমে বড়তে বেশি করে এরিয়া যাতে আমরা নিতে পারি, তো এর মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে ক্ষতিপূরণ করা যায়। আমাদের আলুর এখনো সিজন আসেনি, কি মৌসুম সেবার অধীনে ওটা সবাই ট্যাগ করা আছে। আমাদের আমাদের এগ্রিকালচার সুপারডেন্ট থেকে আরম্ভ করে ডাইরেক্টর লেভেল পর্যন্ত এবং সেক্রেটারি স্যার পর্যন্ত এটা আছে। হ্যাঁ, দেখা ছিল কৃষকদের উদ্দেশ্যে সতর্কবার্তা, ঠিক আছে, এবং এই মেসেজ আপনারা বিভিন্নভাবে সংবাদমাধ্যম দিচ্ছেন, দায়িত্বশীল সংবাদমাধ্যম তাকে আলাদা করে নিয়ে আসছে। আমার এই প্রশ্ন হলো গত এক সপ্তাহে বা 10 থেকে 12 দিনের মধ্যে আপনাদের কি নেতৃত্ব ছিল? সেটা সাংবাদিক যখন প্রশ্ন করছে তখন তারা একটা পিডিএফ পাঠিয়ে দিতে পারছে, পিডিএফটার মধ্যে লেখা হতে পারছে